2027 বিশ্বকাপকে ঘিরে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, পর্যাপ্ত সুযোগ পাওয়ার দরকার ক্রিকেটারদের। তবে একটা দল হয়ে দারুণ করতে পারবে টিম বাংলাদেশ, এমনটাই ভাবনা মেহেদী হাসান মিরাজের। ক্যাপ্টেন্সি নিয়ে বিসিবি ভাবছে, কিন্তু কোনো ফরম্যাটের জন্যই নাকি ক্যাপ্টেন করতে বিসিবি আলাপ করেনি মিরাজের সাথে। নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। বোলিংয়ে তামিম ইকবাল, ব্যাটিংয়ে জুনিয়র মিস্টার খান আরহাম, আর অন্য পাশে মুশফিক তনয় মায়ান। মজার বিষয়, আরহামের ব্যাটিং স্টাইল তামিমের ঠিক উল্টো, ডানহাতি। মায়ান আবার মুশফিকের উল্টো বাঁহাতি। বাঁহাতেই তামিমকে দারুণ এক ছক্কা হাঁকালেন। রানিং বিটুইন দ্য উইকেটে আরহাম আর মায়ানের বোঝাপড়াটাও দারুণ। বাবাদের সঙ্গে ব্যাটিং স্টাইলে মিল না থাকলেও দুজনের স্বপ্নই হয়তো একই রকম। কে জানে, বাবাদের মতো দুজনই হয়তো একসময় ঠিক এভাবেই দেশের হয়ে লড়বেন লাল সবুজ জার্সিতে। সেটা অনেক বছর পরের কথা। আপাতত প্রশ্ন, কিভাবে দূর হবে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের শূন্যতা? মিরাজ জানালেন তার ভাবনার কথা। দেখেন, একটা জিনিস কি, আমাদের যারা আছে সবার পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, এবং যারা আছে তারাও কিন্তু অলমোস্ট 7-8 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছে। সো আপনি অনেকে আছে প্রায় 6 থেকে 7 জন মনে করেন যারা প্রায় 7-8 বছর 10 বছর ইন্টারন্যাশনাল খেলেছে। সবাইকে আপনি বলতে পারবেন না যে নতুন ইন্টারন্যাশনালের সাথে যুক্ত হয়েছে। সো যারা আছে 2-3 বছর খেলেছে তাদেরকে নিয়ে, এবং যারা 8-9 বছর খেলেছে তাদের সাথে একটা কম্বিনেশন সেট আপ করে তারপরে আগাতে হবে। আমার কাছে মনে হয় যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমরা যারা ইন্টারন্যাশনালের সাথে খেলেছি অনেক বছর। সো এখন জাস্ট আমরা সবাই যার যার ইন্টারন্যাশনালের যে এক্সপিরিয়েন্সটা কাজে হয়েছে তারপর ডেলিভারি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মুশফিক ভাইরা যারা ছিল তারা কিন্তু 7-8 বছর ইন্টারন্যাশনাল ভালো সার্ভিস দেওয়ার পর তারপর একটা জায়গায় নিয়ে গেছে। আপনি সাকিব ভাই বলেন বা তামিম ভাই, তারা যখন খেলেছে 7-8 বছর খেলার পর একটা জায়গায় নিয়ে গেছে। সো আমরাও অলমোস্ট অনেক বছর খেলেছি। আমাদের টার্গেট থাকবে আমরা বাংলাদেশ টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিজেদের স্বপ্ন আর বাস্তবতার কতটা ফারাক। বিসিবি বলছে মিশন এখন 2027 বিশ্বকাপ। পরের বিশ্বকাপ নিয়ে কি ভাবছেন মেহেদী মিরাজ? আমার কাছে মনে হয় যে আপনি দেখেন, এখন থেকে এটা ডিসিশন নিতে হবে এবং স্টিক থাকতে হবে। আপনি যে 2-2.5 বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি, এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে, এবং কারা খেলবে, কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে, এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে, এবং সবাইকে ব্যাক করতে হবে। আপনি দেখেন যে একটা প্লেয়ারকে আমরা যদি একটা লং টাইম নিয়ে আগাই, তাহলে প্রত্যেকটা জিনিস সবার সাথে সবার সমন্বয়তা খুবই ইম্পর্টেন্ট। একটা প্লেয়ারকে আপনি এস্টাবলিশ করতে গেলে তাকে সুযোগ দিতে হবে। সো আপনি ওয়ার্ল্ড কাপের আগে হয়তো আমাদের যতগুলো ওডিআই আছে, একটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে, তাকে ভালো মতন ইউটিলাইজ করতে হবে, এবং আমাদের প্রিপারেশনটা লং টাইম ধরে নিতে হবে। সো একটা জিনিস কি, আমরা যদি 2-3 মাস আগে যদি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিই তাহলে এই জিনিসটা ডিফিকাল্ট। বাট এখন থেকে যদি সবাই প্রিপারেশন নেয় যে 27-এর ওয়ার্ল্ড কাপ না, টিমটা কীরকম হবে, কীভাবে দেখতে চায়, সো সবাই যদি এখানে ইনভলভ থেকে যদি আগে থেকে সেট করে, তাহলে আমার কাছে মনে হয় যে জিনিসটা ভালো হবে। 2027 বিশ্বকাপের অংশ হিসেবেই অবসরে মুশফিক রিয়াদ। নতুনদের নিয়ে এখনই বিসিবি আগাতে চায়। শিগগিরই ঘোষণা হবে নতুন কোচিং স্টাফ আর 3 ফরম্যাটের ক্যাপ্টেন। মিরাজের সঙ্গে কি যোগাযোগ করেছে বিসিবি? এখন পর্যন্ত এই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি। সো এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন। বোর্ড কীভাবে চিন্তা করে এটা তাদের সম্পূর্ণ ডিসিশন। অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই। নাহিয়ান বিন জাসিম, 71। দর্শক, আমরা মেহেদী হাসান মিরাজের কথা শুনছিলাম। 2027কে টার্গেট করে এগিয়ে চায় ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কি করবে, কবে নাগাদ সেই পরিকল্পনা শুরু করবে, সেসব নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। শুভ সকাল, স্বাগত 71 খেলা যোগে। আমরা মিরাজ যে কথাগুলো বলেছে সেগুলো নিয়ে কথা নিশ্চয়ই বলবো। তার আগে একটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ এখনও আসলে পঞ্চপাণ্ডবরা যে রঙিন পোশাকে যে তাদের অধ্যায়টা শেষ হয়েছে, সেই আলোচনা এখনও চলছে। আমরা কেন এখনো পর্যন্ত পঞ্চপাণ্ডবের কাউকে মাঠ থেকে সুন্দরভাবে বিদায় নিতে দেখলাম না, অথচ বাংলাদেশের ক্রিকেটে তাদের অবদান প্রত্যেকে আমরা আসলে স্বীকার করি সব সময়। এই কালচারটা কেন গড়ে উঠলো না? কেন বিসিবির সাথে ক্রিকেটারদের এই দূরত্বটা? আমাদের যারা সিনিয়র ক্রিকেটার ছিলেন, তাদেরকে কেন এই দূরত্ব, তারা সুন্দরভাবে কেন রিটায়ারমেন্টে যেতে পারছেন না, এই যে প্রশ্নটা কিন্তু সুন্দরভাবে রিটায়ারমেন্টে যাবে, এটাই তো একটা ক্রিকেটের সংস্কৃতি। অভিভাবক সংস্থার সঙ্গে আমাদের ক্রিকেটারদের একটি সুসম্পর্ক থাকবে, যে সম্পর্কের ভিত্তিতে তারা ক্রিকেট
মাঠে পরিচালনা করবে, অনুরূপভাবে ক্রিকেট বোর্ডও মাঠের বাইরে তাদেরকে পরিচালিত করবে। তো সবকিছু মিলিয়ে আমি যদি বলি, এই সংস্কৃতিটা দুপক্ষ থেকেই গড়ে উঠতে পারেনি। অভিভাবক সংস্থা হিসেবে আপনি যদি দেখেন যে ক্রিকেট বোর্ড যারা সিনিয়র ক্রিকেটার আছেন তাদের ক্ষেত্রে তাদের আচরণ এবং তাদের সঙ্গে যে যোগাযোগ, সেই যোগাযোগের ক্ষেত্রে, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ক্রিকেট বোর্ড কিন্তু, প্রিভিয়াস ক্রিকেট বোর্ড কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারেনি। আরেকটি ব্যাপার আমি বলতে চাই যে একজন ক্রিকেটার হিসেবে সিদ্ধান্ত একান্তই আপনার, আপনি কখন অবসরে যাবেন, কিন্তু আপনাকে অনুভব করতে হবে আপনাকে কখন থামতে হবে। থামার জায়গাটা, ফুল স্টপের জায়গাটা আপনি নির্ধারণ করবেন। সেক্ষেত্রে ক্রিকেট বোর্ডের কাছে আপনি যখন আপনার ডিজায়ারের ব্যাপার জানাবেন, ক্রিকেট বোর্ডের উচিত হবে সেই ডিজায়ারের ব্যাপারটা সুষ্ঠুভাবে, অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়ন করা। একটা জিনিস কি, আপনি যদি দেখেন আমাদের ক্রিকেটাররা হয়তোবা এখনো সচিন টেন্ডুলকার হয়ে উঠতে পারেনি, কিংবা আপনার রিকি পন্টিং হয়ে উঠতে পারেনি, হ্যাঁ, বিশ্ব ক্রিকেটের সঙ্গে। বাট আমাদের যারা আছেন, আপনি যে সিনিয়র ক্রিকেটের নাম বলেছেন, তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এক একজন ব্যক্তি। কাজেই তাদেরকে অনুধাবন করতে হবে, তাদেরকে কখন থামতে হবে। আপনি কি দেখেন কনা বিশ্বকাপের মঞ্চ থেকে রিটায়ারমেন্টে যাওয়ার মতো আপনি যখন কখন থামতে হবে, এটার বড় মঞ্চ কিন্তু আর নেই। আমাদের অনেকের কিন্তু সুযোগ হয়েছিল লর্ডস থেকে রিটায়ারমেন্টে যাওয়ার মতো, পরিবেশও তৈরি হয়েছিল, আমরা কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু নিতে পারিনি। কাজে ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড উভয়ের মধ্যেই কিন্তু একটা সুন্দর সুসম্পর্ক থাকতে হবে, যেখান থেকে তারা নির্ধারণ করতে, ক্রিকেটাররা অনুধাবন করতে হবে যে আমাকে কখন থামতে হবে। ক্রিকেট বোর্ড তার এই যে থামার সিদ্ধান্ত, সেটাকে যথাযোগ্যভাবে সম্মান দেখানোর জন্য যা করা দরকার তাই কিন্তু ক্রিকেট বোর্ডেরও করা উচিত। নিঃসন্দেহে খুব সম্প্রতি মানে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরপরই আমরা দেখলাম মুশফিকুর রহিম এবং প্রায় ৫-৬ দিনের ব্যবধানে মাহমুদুল্লাহ রিয়াদ অবসরের ঘোষণা দিয়েছেন। এই দুজনকে কোনো আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছে কিনা বিসিবি? আমার কাছে মনে হয় বর্তমান বিসিবি সভাপতি গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং বর্তমান সভাপতি এবং আরেকজন পরিচালক অপারেশন কমিটির চেয়ারম্যানের দায়িত্বে যিনি আছেন ফাহিম স্যার, ওনারা কিন্তু মুশফিক এবং রিয়াদ তাদের সঙ্গে কিন্তু খুবই কিন্তু ভালো সম্পর্ক, আগের বোর্ডের মতো কিন্তু সম্পর্কটা নয়। কাজেই আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই তাদের সঙ্গে, মুশফিকের সঙ্গে তাদের কথা হয়েছে, বা মুশফিকও তার চিন্তাধারা তাদের সঙ্গে শেয়ার করেছেন। এই করাটাই কিন্তু আপনার বাঞ্ছনীয় ছিল। তো আমার মনে হয় যে এখন যে পরিবেশে রয়েছে, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান এবং ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, এই দুজনেই কিন্তু এই ডিসিশন গুলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমার মনে হয় এখনকার পরিবেশটা আগে থেকে অনেক বেশি উন্নত। হয়তোবা মুশফিকুর রহিম তাদের সঙ্গে শেয়ার করেই সিদ্ধান্ত নিয়েছেন। আর যেহেতু আমাদের একটি সংস্কৃতি গড়ে উঠেছে, আমরা তো সুন্দর সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছেন। একটা জিনিস কি, আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা কিংবা ওয়ার্ল্ড ক্রিকেটাররা একসময় যখন রিটায়ারমেন্ট নিতেন, সবার মধ্যে একটা ব্যাপক প্রস্তুতি ছিল। তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না, মিডিয়ার এত ব্যাপকতা ছিল না। এখন সোশ্যাল মিডিয়া এসেছেন, অনলাইন মিডিয়া এসেছেন, হয়তোবা ক্রিকেটাররা এটার মাধ্যমেই হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কিন্তু বিশ্ব ক্রিকেটের দিকে যদি আমরা তাকাই, তারা কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে কিংবা মাঠ থেকেই কিন্তু এখন পর্যন্ত বিদায় নেওয়ার যে একটি রেওয়াজ রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, সেটাই কিন্তু চলমান রয়েছে। এটাই কিন্তু সুন্দর। আপনি শুধু মুশফিকুর রহিম রিটায়ারমেন্ট নিয়েছে, মুশফিকুর রহিম শুধুমাত্র তো সিদ্ধান্ত অবশ্যই নিজের, কিন্তু মুশফিকুর রহিম কিন্তু আমাদের দেশের, কিন্তু তার প্রচুর ফ্যান রয়েছে, আমাদের সকলের মুশফিকুর রহিম। আমরাও কিন্তু তাকে চাই। এমনি সাধারণ জনগণ যে মুশফিকের ফ্যান তা তো না, এই মুহূর্তে যারা ক্রিকেট খেলছে তারাও তো মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদকে আইডলাইজ করে বেড়ে উঠছে। সেই জায়গায় তারা যদি একটা এক্সাম্পল সেট করতে পারতেন, সেইভাবে খুব সুন্দরভাবে যদি অবসরটা নিতে পারতেন, হয়তো এখন যারা খেলছে তাদের জন্য সময়টা, জায়গাটা অনেক বেশি সুন্দর হতো। আমরা যদি একটু মিরাজের কথা প্রসঙ্গে আসতে চাই, মিরাজ বলছিলেন যে এখন থেকেই 2027 বিশ্বকাপকে টার্গেট করেই এগোনো উচিত, এবং মিরাজ একই সাথে একটা কথা বলেছেন, মানে আমরা সবাই তো বলছি পঞ্চপাণ্ডব যুগ শেষ হয়ে গেছে, এখন সব ইয়াংরা খেলছে। অ্যাকচুয়ালি তো আসলে ইয়াংরা খেলছে না, অনেকেরই ক্যারিয়ার 10-11 বছরও হয়ে গেছে, মিনিমাম 5-6 বছর তো হয়েছেই, 2-1 জনকে যদি আমরা বাদ দিই। সেই জায়গা থেকে প্রত্যেকেরই তো এখন আসলে দায়িত্ব নিয়ে পারফর্ম করার সময় হয়েছে। মিরাজের কথায় আমি যতটুকু বুঝেছি, মিরাজ কিন্তু উল্লেখ করেছেন যে আমরা অনেক দিন খেলে ফেলেছি, আমরা এখন ম্যাচ অ্যানালাইসিস বলি, সকল বলি, আমরা কিন্তু অনেক পরিপক্কতার দিকে কিন্তু এগিয়ে গেছি, মিরাজের কথা যতটুকু বোঝা যায়। তো আরেকটা আক্ষেপ কিন্তু রয়েছে যে আন্তর্জাতিক পর্যায়ে আমরা আর কবে বড় হব, বিকজ আমরা এখন যারা আছেন অনেক প্লেয়ার এত ম্যাচ খেলেছেন, তাদেরকেই কিন্তু এখন দায়িত্ব কিন্তু নেওয়া উচিত। কারণ
এখন আমাদের যে অবকাঠামোগত ব্যাপার রয়েছে, আমাদের যে সাপোর্ট রয়েছে, এর ভেতরেই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা তো রাতারাতি অনেক কিছু পরিবর্তন করতে পারবো না। কাজে আমাদের যারা প্লেয়াররা ইতিমধ্যে সিনিয়র হয়ে গিয়েছেন, তাদেরকেই কিন্তু এই দায়িত্বটা নেওয়া উচিত। মিরাজ কিন্তু সেদিকেই কিন্তু আসলে তার বক্তব্যটি উপস্থাপন করেছেন। দেবব্রত পাল, একটা ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই। মানে আমাদের ক্রিকেটীয় কালচারটা আসলে এমন কেন? মানে কোনো একটা ক্রিকেটারের অভিষেক হওয়ার পর 5-6 বছর তিনি আসলে নিজেকে জুনিয়র মনে করেন, কিংবা তিনি আসলে সেইভাবে দায়িত্ব নিয়ে হয়তো পারফর্ম করারটা মনে করেন না। তারপর তিনি আস্তে আস্তে সিনিয়র হন, তারপর হয়তো তার কাছ থেকে আমরা সেই ধরনের পারফরমেন্স দেখতে পাই। কিন্তু অন্যান্য জায়গায় যদি অন্য দেশের ক্রিকেটারদেরকে দেখতে যাই, আমি যদি রাচিন রবীন্দ্রের কথাই বলতে চাই, তার 2 বছর হয়েছে অভিষেক হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি দেশকে যা দিয়েছেন এবং ভাইটাল মোমেন্টে যেভাবে পারফর্ম করেন, যেভাবে দায়িত্ব নিয়ে, যেভাবে নার্ভকে কন্ট্রোল করে পারফর্ম করতে পারেন, সেটা কেন আমাদের দেশের ক্রিকেটাররা পারে না? এই যে আমরা মিডিয়াতে বলছি, হয়তোবা টিমেও এটা কাজ করতে পারে, সিনিয়র জুনিয়র, এটা কিন্তু আসলে কোনো প্রশ্নই না। আপনি যখন মাঠে নামবেন, আপনার সিনিয়র জুনিয়র বলতে কিন্তু কোনো কিছু নাই। হ্যাঁ, আমাদের সময় অন্তত ছিল না। আমি আমার বেস্ট পারফরমেন্স করব, উনি ওনার বেস্ট পারফরমেন্স করবেন। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, হ্যাঁ, আপনাকে কিন্তু পারফর্ম করতে হবে। এই যে আমাদের যে একটি, হ্যাঁ, অবশ্যই আপনাকে নির্বাচকরা সুযোগ দিবেন, আমাদের নির্বাচকরা অবশ্যই পর্যাপ্ত সুযোগ দিবেন, কিন্তু আমাদের পর্যাপ্তের পরিসীমাটা কিন্তু অনেক ব্যাপক। আপনি দেখেন যে আজকে ক্যাপ্টেন শান্তকে কিন্তু অনেক সুযোগ দেওয়া হচ্ছে, সৌম্য সরকার তাদেরকে কিন্তু অনেক সুযোগ দেওয়া হচ্ছে, লিটন দাস তাদেরকেও পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে। কাজেই আপনি যদি অ্যানালাইসিস করেন, একজন ক্রিকেটকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পরিণত, সে কারণেই কিন্তু আপনার আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে নেওয়া হয়েছে। আপনার টিমের প্রয়োজন অনুযায়ী আপনি যে পজিশনে ব্যাট করেন কিংবা বোলিং এ আসেন, আপনাকে সেই জায়গায় আপনাকে পারফরমেন্স করতে হবে, টিমে যেটা কন্ট্রিবিউট করতে হবে। এই কন্ট্রিবিউশনের জন্য আপনাকে আমার 10 ম্যাচ সময় দিতে হবে, 20 ম্যাচ সময় দিতে হবে। এটা কিন্তু কখনো কোনো দেশের ক্রিকেটের কালচারেই কিন্তু জিনিসটার কিন্তু নাই। কাজে আমাদের এখানে কিভাবে গড়ে উঠলো এই জিনিসটা, আমার কাছে মনে হয় যে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট কম্পিটিটিভ নয়, যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একেবারে পরিণত ক্রিকেটার গড়ে উঠছে না। আপনি দেখেন প্রিমিয়ার ডিভিশন বর্তমানে যে পরিবেশে খেলাটা হচ্ছে, আমাদের উইকেট গুলো, আমি তো কাছ থেকে দেখছি, উইকেট গুলো একদিন দেখবেন যে 300 রান হচ্ছে, 280 হচ্ছে, আরেকদিন কিন্তু আপনার 180 হচ্ছে। হ্যাঁ, আপনি দেখবেন যে 12:30 একটা 1:30টার মধ্যে খেলা শেষ হয়েছে প্রায় 2-3 দিন। উইকেটের আচরণগুলো কনসিস্টেন্টলি একই রকম বিহেভ করছে না। আপনি যদি দেখেন মিরপুর স্টেডিয়ামেও মাঝে মাঝে করছে না। গতকালকে আমি একটা ম্যাচ দেখলাম বিকেএসপিতে 184, এবং এটাও কিন্তু চেস করতে পারেনি। তো এই যে আমাদের ডোমেস্টিক কম্পিটিশনের যে আপনার অবস্থা প্রতিযোগিতাপূর্ণ এবং মান, এই মানটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে সময় লাগছে তা ক্যারি করতে। এ কারণেই হয়তোবা আমাদের ক্রিকেটাররা পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন। এবং এই যে আপনি বললেন যেটা গড়ে উঠেছে যে কেন সময় লাগবে বা সিনিয়র জুনিয়র, এ কারণেই হয়তোবা এই সংস্কৃতিটা গড়ে উঠেছে যে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা এত বেশি সুযোগ পাচ্ছি। নিঃসন্দেহে, মানে প্রথম 5 বছরকে মনে করা হয় যে প্রফেশনারি পিরিয়ড, তারপর গিয়ে হয়তো তিনি দেশের জন্য কিছু করবেন, দলের জন্য। সেটা আসলে আমাদের এখনো পর্যন্ত যারা খেলছেন, আন্তর্জাতিক ক্রিকেটে 5 দিনও ভাবা উচিত নয় যে প্রফেশনাল পিরিয়ড। ফ্রম দ্য ভেরি, এটা কোনো কর্পোরেট অফিস নয়, কিছু নয়। হ্যাঁ, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আপনি ওয়েল এক্সপিরিয়েন্স বলেই এই জায়গায় আপনি এসেছেন, আপনি সবচেয়ে দেশের বড় পারফরমার বলেই ওই পজিশনে আপনি এই জায়গায় এসেছেন। কাজে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে ইউ মাস্ট হ্যাভ টু পারফর্ম। দিস ইজ দ্য কালচার অফ ক্রিকেট, দিস ইজ দ্য নর্মস অফ ক্রিকেট। একেবারেই। কারণ ইন্টারন্যাশনাল পর্যায়ে যখনই ডেবিউ হবে, তার মানে তাকে আসলে সেই জায়গাটায় পারফর্ম করতেই হবে। নাহলে বরুণ চক্রবর্তী একদিনের জন্য সুযোগ পাওয়ার পর তিনি যেভাবে পারফর্ম করেছেন, কারণ তিনি জানেন পারফর্ম না করতে পারলে পরের ম্যাচে তিনি আসলে রিপ্লেস হয়ে যাবেন। সেই কাজগুলো আমাদের দেশের ক্রিকেটারকেও আসলে এইভাবেই পারফর্ম করতে হবে। খুব ছোট্ট করে, আপনি যেহেতু ডিপিএল এ চলে এসেছিলেন, ডিপিএল নিয়ে একটু কথা বলতে চাই। মানে এটা কি শুধুমাত্র করার জন্যই করা? না, ডিপিএল করার জন্য করে এটা বলবো না। আমাদের বর্তমান দেশের অর্থনৈতিক যে অ্যাসপেক্ট এবং পলিটিক্যাল অ্যাসপেক্ট সব ভাবেই আমাদেরকে বিচার করতে হবে। এই বছর আপনার রোজার মধ্যে ক্রিকেট বোর্ডও কিন্তু চাচ্ছে, আমরা ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানিয়েছি যে প্রিমিয়ার ডিভিশনটা কিভাবে সমন্বয় করা যায়। আসলে কোনো সমন্বয় করাটা অনেক কঠিন হয়ে যায়। বিপিএল, ন্যাশনাল লিগে আবার টি20 ভার্সন যুক্ত হয়েছে, আসলে এটা খুব কঠিন হয়ে যায়। বাট আমাদেরকে ভাবতে হবে যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা কিন্তু আমাদের ক্রিকেটের এখন পর্যন্ত মূল মেরুদণ্ড।
কাজে এই যে মেরুদণ্ডের জায়গাটুকু সমন্বয় করতে হলে আমাদেরকে হয়তো আরেকটা জায়গায় ছাড় দিতে হবে। কাজে প্রিমিয়ার ডিভিশনটা যেন প্রতি বছরে গত 30 বছর যাবত আমরা দেখছি রোজার মাসে পড়ছে। তো এই জিনিসটাকে আরো কিভাবে সুন্দর করা যায়, এবং আপনি দেখেন উইকেট গুলোর উপরে কিন্তু এত চাপ, আমরা গত 10-15 বছরে আমরা একটা মাঠ তৈরি করতে পারিনি কোনা, যে কারণে আপনি দেখেন বিকেএসপি যাওয়া আসাটাও কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে প্রিমিয়ার ডিভিশন এবং ডোমেস্টিক ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার আর কত বলবো কোনা, প্রতিবারই কিন্তু একেবারে আমরা নিজেরাই আসলে ক্লান্ত হয়ে গেছি যে কবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন বা ঘরোয়া ক্রিকেট কবে উন্নত হবে, কবে সেটার ফলাফল আমরা দেখতে পারবো আন্তর্জাতিক পর্যায়ে, সেটা নিয়ে আমরা প্রত্যেক বছরই কথা বলছি। আপনি বলছিলেন অনেক জায়গায় অবস্থার পরিবর্তন হয়েছে, নিশ্চয়ই সেই জায়গায় হবে। আপনারা তো আসলে আলোচনা করছেন, চেষ্টাও চালাচ্ছেন, পরের বছর থেকে নিশ্চয়ই আমরা তার একটা রেজাল্ট দেখতে পাবো। দেবব্রত পাল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল।